ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন আওরঙ্গজেব। আজকে তৃতীয় পর্ব 3। আওরঙ্গজেব শাসনকালে মহাপথ পরিক্রমা, সম্প্রসারণ ও ন্যায় বিচার। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে শ্রেষ্ঠ বিজয়ীরা সবসময় শ্রেষ্ঠ রাজা হন না। দুনিয়ার জাতিগুলো প্রায়ই স্রেফ অসভ্য বর্বরদের অধীনস্থ হয়। সবচেয়ে বিপুল বিজয়ও মাত্র কয়েক বছরের মধ্যে ভেঙে খান খান হয়ে যায়। সেই সত্যিকারের রাজা, যার জীবনের প্রধান কাজ হয় সাম্যের সাথে তার প্রজাদের শাসন করা। আওরঙ্গজেব সদ্য সিংহাসনচ্যুত শাহজাহানকে লেখাপত্র। আওরঙ্গজেব একটি সম্পদশালী, সমৃদ্ধশালী ও সম্প্রসারণমুখী সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়েছিলেন। তার বাবা শাহজাহানের আমলে মুঘল রাষ্ট্রের রাজত্ব বেড়েছিল। শাহজাহান খ্যাতিমান ছিলেন নির্মাণ প্রকল্পের জন্য। তিনি আগ্রা তাজমহল ও দিল্লিতে শাহজাহানাবাদ নির্মাণের অর্থের ব্যবস্থা করেছিলেন। আর আওরঙ্গজেবের কৃতিত্ব ছিল রাজকীয় সীমান্ত সম্প্রসারণে। শাসনকাল জুড়ে আওরঙ্গজেব একের পর এক বিদ্রোহ দমন করেছেন, ঠান্ডা মাথায় সম্প্রসারণ যুদ্ধ করেছেন, নির্দয় অবরোধ তদারকি করেছেন। তিনি বিশেষ করে তার রাজত্বের প্রথম ভাগে মোগল সাম্রাজ্য সম্প্রসারণ ও সুসংহতকরণে কূটনীতির প্রয়োগ করে প্রায়ই খুশি থাকতেন। তবে মোগল এলাকা আরও বড় করতে শক্তি প্রয়োগ করতে দ্বিধা করেননি। উদাহরণ হিসেবে বলা যায় 1660-এর দশকে মুঘল রাজ্যের প্রতি মারাঠা হুমকি দমন করার জন্য মারাঠা নেতা শিবাজিকে রাজকীয় চাকরিতে যোগদান করতে প্রলুব্ধ করেছিলেন। এই প্রয়াস ব্যর্থ হওয়ার পর আওরঙ্গজেব সহিংস হয়ে ওঠেন, বাকি জীবন মারাঠাদের বিরুদ্ধে লড়াই করেন। এতে তিনি সীমিত সফলতা পেয়েছেন। মুঘল কবজা থেকে যারা শিবাজিকে পালিয়ে যেতে সাহায্য করেছিল বলে মনে হয়েছিল, তাদেরকেও তিনি শাস্তি দিয়েছেন। বেনারস ও মথুরার মন্দির ধ্বংস করেছেন। আওরঙ্গজেব তার শাসনকালে প্রথমার্ধে মোগল সাম্রাজ্যের অখণ্ডতার প্রতি আরও অনেক সশস্ত্র হুমকির মুখোমুখি হয়েছিলেন। তিনি এসবের প্রতি সামান্যই কোমলতা প্রদর্শন করেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, মোগল রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে নেয়ার জন্য 1675 সালে তিনি শিখ গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। রাঠোর ও সিসোদিয়া রাজপুতেরা 1670-এর দশকের শেষ দিকে বিদ্রোহ করেছিল। আওরঙ্গজেব উভয় গ্রুপকে দমন করে রাজকীয় পতাকা তলে আনার জন্য সামরিক শক্তি প্রয়োগ করেছিলেন। রাষ্ট্রীয় স্বার্থের উপর আপোষকারী পরিবার সদস্যদের বিরুদ্ধেও আওরঙ্গজেব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, আওরঙ্গজেবের ছেলে যুবরাজ আকবর 1681 সালে বিদ্রোহ করলে তাকে ধাওয়া করা হয়। বাবার ক্রোধ থেকে রক্ষা পেতে তিনি অল্প সময়ের মধ্যে ইরানে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানেই তিনি 1704 সালে মারা যান। আওরঙ্গজেব 1681 সালে তার পুরো রাজদরবার নিয়ে দক্ষিণ দিকে রওনা হন। এটি ছিল নজিরবিহীন পদক্ষেপ। তার লক্ষ্য ছিল দাক্ষিণাত্যকে রাজকীয় কর্তৃত্বের আওতায় নিয়ে আসা। আকবরের আমল থেকেই দাক্ষিণাত্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছিল মোগলেরা। কোনো সম্রাট দক্ষিণ দিকে আক্রমণ চালিয়েছিল, কিন্তু আওরঙ্গজেব প্রথম সম্রাট হিসেবে দাক্ষিণাত্যের বেশিরভাগ অংশ মোগল শক্তি সম্প্রসারণ করেন। আওরঙ্গজেব তার শাসনকালের দ্বিতীয়ার্ধে দক্ষিণ ভারতে ব্যয় করে মুঘল সাম্রাজ্যকে সর্বোচ্চ সীমায় সম্প্রসারিত করেন। তিনি 1680-এর দশকে বিজয়পুর ও গোলকোন্ডা অবরোধ করেন, উভয় সালতানাতকে তার অধীনে আনার ব্যবস্থা করেন। 1690 ও 1700-এর দশকে তিনি মারাঠাদের
বজ্রমুষ্টি থেকে তামিলনাড়ু ও দক্ষিণে অনেক পাহাড়ি দুর্গ দখল করেন। অবশ্য এইসব কাজে তিনি প্রবল প্রতিরোধের মুখোমুখি হতে থাকেন। ১৭০৭ সালে আওরঙ্গজেব যখন মারা যান ততদিনে মুঘল সাম্রাজ্যের জনসংখ্যা সমসাময়িক ইউরোপের দ্বিগুণ হয়ে গিয়েছে। মোগল ভৌগোলিক এলাকা সর্বকালের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। যুদ্ধ ও শক্তির প্রতি সংকল্পবদ্ধ থাকার দিক থেকে আওরঙ্গজেব তার পূর্বপুরুষদের চেয়ে সামান্যই ভিন্ন ছিলেন। তবে তিনি ব্যাপক আকাঙ্ক্ষা পোষণ করতেন, উল্লেখযোগ্য সফলতা প্রদর্শন করেছিলেন। ঐক্যবদ্ধ মোগল সাম্রাজ্য সমুন্নত রাখার গুরুভার ও সম্ভব হলে এর সীমানাগুলো সম্প্রসারণ করার দায়িত্ব আওরঙ্গজেবের কাঁধের উপর ভারী বোঝা চাপিয়ে তার মধ্যে আগ্রাসী সামরিক উদ্যোগ গ্রহণের মানসিকতা গড়ে তুলেছিলেন। তবে মুঘল সিংহাসনে বসার মধ্যে কেবল রক্তপাত ঘটানো ও মানচিত্র ক্রমাগত বড় করার চেয়েও বেশি কিছু সম্পৃক্ত ছিল। আওরঙ্গজেবের মধ্যে জাগতিক শক্তির চেয়ে তার আকাঙ্ক্ষার সাথে ছিল ন্যায় বিচার নিশ্চিত করার ধারণা। অনেক সময় আওরঙ্গজেব নিজেকে ভূখণ্ডগত নিয়ন্ত্রণকারীর মতো নয়, বরং তাদের চেয়ে ঊর্ধ্বে থাকা পক্ষপাতহীন নৈতিক শাসন দাবি করতেন। সম্প্রসারণবাদী একটি রাষ্ট্রের প্রধান হিসেবে এই ধরনের দাবি বিস্ময়করই। একবার দাক্ষিণাত্য ও বাংলায় অকার্যকরভাবে সৈন্য মোতায়েনের জন্য সদ্য সম্রাট হওয়া আওরঙ্গজেবের সমালোচনা করেছিলেন শাহজাহান। এর জবাবে আওরঙ্গজেব বলেছিলেন যে দক্ষ বিজয়ীরা সবসময় দক্ষ শাসক হয় না। দক্ষ শাসকেরা প্রধানত ন্যায়পরায়ণ শাসনের দিকেই নজর দেন। সমসাময়িক অনেক দলিল দস্তাবেজে ন্যায় বিচারের প্রতি আওরঙ্গজেবের ঘোষিত ভক্তির জোরালো প্রমাণ পাওয়া যায়। উদাহরণ হিসেবে ইতালির পর্যটক নিকোলাও মানুচির কথা বলা যেতে পারে। তিনি কোনোভাবেই আওরঙ্গজেবের প্রতি ইতিবাচক ছিলেন না। তিনি বাদশাহ সম্পর্কে বলতেন, তিনি ভীষণ মেজাজের, সবসময় কোনো না কোনো কাজে নিয়োজিত থাকতেন, ন্যায় বিচার করতে আগ্রহী থাকতেন, সঠিক সিদ্ধান্তে আসতে চান। হিন্দু জ্যোতিষী ঈশ্বর দাস ১৬৬৩ সালে সংস্কৃত ভাষায় আওরঙ্গজেব সম্পর্কে লিখেছেন, তিনি বাদশাহকে ধর্মপরায়ণ হিসেবে অভিহিত করে এমনকি উল্লেখ করেছেন যে তার করনীতি ন্যায়সঙ্গত বিধি। সার্বভৌমত্ব সম্পর্কে আওরঙ্গজেবের সামগ্রিক মূল্যবোধ ছিল ন্যায় বিচার নিয়ে তার বদ্ধমূল ধারণার উপর নির্ভরশীল। যদিও চাতুর্যপূর্ণ রাজনীতি ও ক্ষমতার অতৃপ্ত তৃষ্ণা নিবারণের জন্য বেশ বড় মাত্রার কৌশল তাতে জড়িয়ে ছিল। এ কারণে আমরা যদি আওরঙ্গজেবের জীবন ও শাসন সম্পর্কে কোনো কিছু বুঝতে চাই, তবে আমাদেরকে অবশ্যই একজন কার্যকর সাম্যবাদী নেতার অর্থ তিনি কী চিন্তা করেছিলেন তা পুনর্নির্মাণ করতে হবে। এই দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যাপারগুলোর উপর আলোকপাত করা। যেখানে আওরঙ্গজেব মূল্যবোধ ও ন্যায় বিচার বিষয়ক তার নিজের আদর্শের বিরুদ্ধেই গেছেন, এক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে তার বাবাকে উৎখাত করা ও দাক্ষিণাত্যের মুসলিম রাজ্যগুলোর বিরুদ্ধে নৃশংস যুদ্ধে লিপ্ত হওয়া। বাস্তব রাজনীতিতে তাড়িত হয়ে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আওরঙ্গজেবের প্রায়ই ঝামেলায় পড়ে যেতেন। তার অস্বস্তি ন্যায়পরায়ণ শাসনের প্রতি তার প্রতিশ্রুতি ব্যাপারে গভীরতা ও সীমারেখা উভয়ই ইঙ্গিত দেয়। মহান মুঘল সাহিত্যের উত্তরাধিকারী। হিন্দু অঞ্চলে রুটির এই সামান্য টুকরাটি হল মহামান্বিত তৈমুর ও আকবরের উদার উপহার। আওরঙ্গজেব নাতি বিদার বখতকে লেখা চিঠিতে। একটি সাম্রাজ্যের পাশাপাশি আওরঙ্গজেব এমন একটি বর্ণাঢ্য মোঘল অতীতের উত্তরাধিকারী হয়েছিলেন যাতে ছিল সমৃদ্ধ অনুকরণীয় আদর্শ ও ভয়ানক দায়িত্ববোধ। একজন মহান রাজা কিভাবে হওয়া যায় তার উদাহরণ দিতে তিনি গুরুত্বপূর্ণ রাজকীয় পূর্বপুরুষদের নাম উল্লেখ করেছেন তার লেখনীতে। উদাহরণ হিসেবে বলা যায়, জীবনের শেষ দিকে লেখা এক চিঠিতে আওরঙ্গজেব তার নাতিদেরকে উপদেশ দিয়েছিলেন যে মোঘল সাম্রাজ্য হলো তৈমুর ও আকবরের উপহার।
পরবর্তী প্রজন্মগুলোর দায়িত্ব হলো এর সামগ্রিক গৌরব সমুন্নত রাখা। পূর্বসূরিদের মাধ্যমে আওরঙ্গজেব একটি বিশাল নানামাত্রিক সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থার উত্তরাধিকারী হয়েছিলেন। কয়েক দশক ধরে মুঘল বাদশাহরা চমকপ্রদ ভবনরাজি নির্মাণ করেছিলেন। কবি পণ্ডিতদেরা পৃষ্ঠপোষকতা করেছেন কবি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করেছেন। পাণ্ডুলিপির জন্য বিশাল বিশাল পাঠাগার তৈরি করেছেন। চিত্রকর ও শিল্পীদের সহায়তা করেছেন। এসব শিল্প বুদ্ধিবৃত্তিক ও স্থাপত্য ধারার অনেকগুলোকে স্থায়িত্ব দিয়েছে আওরঙ্গজেব, আবার কোনোটিকে বাতিল করেছে, পরিমার্জিত করেছে। তিনি কখনো তার মুঘল উত্তরাধিকারকে লঙ্ঘন করেননি, তবে এর নিজস্ব স্বতন্ত্র সৃষ্টিতে পরিশীলিত করেছেন। শুরুতে শাহজাহান ও অন্যান্য মুঘল সম্রাটের অনুসরণ করা সাংস্কৃতিক ও দরবারি কার্যক্রম কঠোরভাবে অনুসরণ করেছিলেন আওরঙ্গজেব। উদাহরণ হিসেবে বলা যায়, বাদশাহ হিসেবে প্রথম কয়েক বছর সময়কালের মধ্যে আওরঙ্গজেব তার প্রথম স্ত্রী দিলরাস বানু বেগমের জন্য আওরঙ্গাবাদে একটি স্মারক সমাধি নির্মাণ করেন। তার এই স্মৃতি 1657 সালে পঞ্চম সন্তান জন্মদানকালে প্রসবজনিত জটিলতায় পরলোক গমন করেছিলেন তার এই স্ত্রী। উজ্জ্বল শ্বেতশুভ্র ও এই সমাধি ক্ষেত্রটি বিবি কা মাকরাবা রানীর সমাধি নামে পরিচিত। এটি ছিল শাহজাহানের তাজমহলের দৃশ্যমান অনুকরণ। অবশ্য আকারে ছিল অর্ধেক এবং বাইরের দিকে মার্বেল পাথর না দিয়ে প্রলেপ দিয়ে অলঙ্কৃত করা হয়েছিল। বর্তমানে এর নাম গরিবের তাজ। আওরঙ্গজেব এখানে স্বীকৃত মানসম্মত মোগল সমাধি দিয়ে স্ত্রীকে সম্মানিত করার স্বপ্নাবির্ভাবে প্রতি সুবিচার করতে পারেননি। আওরঙ্গজেব তার প্রথম 10 বছরের শাসনকালে হিন্দু রীতিনীতি থেকে উদ্ভূত অনেক মোঘল রাজকীয় প্রথা বহাল রেখেছিলেন। তার রাজকীয় চেহারা, দর্শন তথা শুভ দৃষ্টিপাত দিতে তিনি প্রতিদিন সকালে ঝোরকা প্রাসাদের জানালায় দৃশ্যমান হতেন। চান্দ্র ও সৌর জন্মদিনে তিনি প্রকাশ্যে সোনা ও রূপা দিয়ে ওজন করিয়ে তা গরিবদের মধ্যে বিতরণ করে দিতেন। আকবরের আমল থেকে এই হিন্দু প্রথাটি মোগলরা অনুসরণ করত। হিন্দু ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করে চলতেন আওরঙ্গজেব। উদাহরণ হিসেবে বলা যায়, তিনি 1661 সালে মহান্ত আনন্দনাথকে একটি চিঠি লিখে যোগ শাস্ত্রানুসারে তাকে একটি ওষুধ লিখে দিতে বলেছিলেন। শাস্ত্রমতে 1660-এর দশকে তিনি পাঞ্জাবে একটি গ্রামে আনন্দনাথের ভূসম্পত্তি বাড়িয়ে দেন। এই ধরনের যোগাযোগ জাহাঙ্গীরের হিন্দু যোগী যদরূপের সাথে বৈঠক ও আকবরের মাথুরার বৈষ্ণব সম্প্রদায়কে ভূমিদানের মতোই। কয়েক বছর পর্যন্ত আওরঙ্গজেবের বিনোদনমূলক কার্যক্রম তার পূর্বপুরুষদের মতোই ছিল। মোগল সম্রাটদের প্রিয় অবকাশ কেন্দ্র কাশ্মীরে তিনি গ্রীষ্মকালটি কাটাতেন, সঙ্গীত উপভোগ করতেন। এই আমলের স্বল্প উদ্ধৃত তবে গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ বখওয়ার খানের ভাষ্যানুসারে বাদশাহ সঙ্গীত কলার উপর বিশেষজ্ঞ জ্ঞান রাখতেন। ফকিরুল্লাহ 1666 সালের সঙ্গীত গবেষণার গ্রন্থ রাগ দর্পণের আওরঙ্গজেবের প্রিয় শিল্পী ও বাদ্যকারদের তালিকা দেয়া হয়েছে। শাসনকালের দ্বিতীয় দশকে আওরঙ্গজেব তার রাজকীয় আচরণ বদলাতে শুরু করেন। তিনি হিন্দু উৎস থেকে আসা অনেক রাজকীয় প্রথা তিনি বাতিল করেন। সঙ্গীতের মতো কিছু কিছু ব্যবস্থার উপর থেকে পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করে নেন। তিনি সরকারি দরবারি ইতিহাসবিদের পদটি বিলুপ্ত করে দেন। আওরঙ্গজেবের দরবারের কঠোরতর নীতিপরায়ণ পরিবেশের কারণেই এমনটা হয়েছিল। তবে মুঘল সাম্রাজ্যের অন্যান্য স্থানে এসব পরিবর্তন সামান্যই অনুভূত হয়েছিল। আওরঙ্গজেব 1668 সাল পর্যন্ত দরবারি ইতিহাস লেখক মোহাম্মদ কাজিমকে পৃষ্ঠপোষকতা করে গেছেন। মোঘল পাঠাগার ও সরকারি নথিপত্রের প্রবেশ গম্যতা ভোগ করতেন কাজিম। মোঘল সম্রাটেরা সবসময় দরবারির
ইতিহাসবিদ নিয়োগ করেননি। বাবর ও জাহাঙ্গীর নিজেরাই তাদের স্মৃতিকথা লিখেছেন। হুমায়ুনের রাজত্ব সম্পর্কে বেশিরভাগ ইতিহাস লেখা হয়েছে তার মৃত্যুর পর। তবে আকবর ও শাহজাহান সাধারণ নিয়ম হিসেবে বেতনভোগী ইতিহাসবিদ নিয়োগ করেছিলেন। পূর্ববর্তী মুঘল সম্রাটদের মধ্যে এই দুইজনই ছিল তর্ক সাপেক্ষে আওরঙ্গজেবের কাছে প্রধান দুই দৃষ্টান্ত। মোহাম্মদ কাজিমের আলমগীরনামা হতে পাওয়া যায় এই রীতি থেকে বের হয়ে আসেন আওরঙ্গজেব। এই গ্রন্থটি আওরঙ্গজেবের প্রথম 10 বছরের ইতিহাস। এরপর কাজিমকে অন্য দায়িত্ব নিয়োজিত করা হয়। দরবারি ইতিহাস লেখক প্রতি কেন বিরূপ হয়েছিলেন আওরঙ্গজেব তা এখনও অস্পষ্ট রয়ে গিয়েছে। তা হঠাৎ করে সরকারি ইতিহাসের প্রতি বিরূপ হওয়ার কারণ নির্ণয়ের অনেক গবেষক প্রয়াস চালিয়েছেন। তারা নানান কারণ অনুমান করেছেন। এইসবের মধ্যে রয়েছে বাদশাহের অতিমাত্রায় ধার্মিক হয়ে পড়ার ফলে ধর্মতত্ত্ব ছাড়া অন্য সব বইয়ের প্রতি বিতৃষ্ণা হওয়া, রাজকোষাগার খালি হয়ে যাওয়া, রাজদরবারে এর পরবর্তী সময়ে ঘটনা প্রবাহের দিকে নজর দেওয়া হলে এসব যুক্তি টেকে না। ঘটনা যাই হোক না কেন, আওরঙ্গজেব আর কোনো ইতিহাসবিদকে নিয়োগ করেননি, তবে তিনি ইতিহাস লেখার ওপর নিষেধাজ্ঞাও জারি করেননি। যদিও পরবর্তীকালে ইতিহাস লেখকদের ভ্রান্ত পাঠের কারণে 20 শতকের অনেক ইতিহাসবিদ আওরঙ্গজেব নিষেধাজ্ঞা জারি করেছিলেন বলে অভিমত প্রকাশ করেছেন। অনেক মোগল কর্মকর্তা আওরঙ্গজেবের মৃত্যুর সময় বা এর সামান্য পরপরই ফার্সি ভাষায় ইতিহাস লিখেছেন। এগুলো আজও আমাদের কাছে রয়েছে। আওরঙ্গজেব 1660-এর দশকে অনেক দরবারি সৌজন্য বিধির পরিবর্তন করেছেন। 1669 সালে তিনি দৈনন্দিন দর্শনে হাজির হওয়া প্রথা বাতিল করেন। প্রায় একই সময়ে তিনি সোনা ও রূপা দিয়ে জন্মদিনে ওজন করার প্রথা রদ করেন বলে জানা যায়। তিনি দরবারের অনেক অনুষ্ঠান থেকে সঙ্গীতজ্ঞদের সরিয়ে নেন, তাদেরকে অন্য দায়িত্বে নিয়োজিত করেন। মজার ব্যাপার হলো, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছিল। এইসব পরিবর্তনের অনেকগুলো হয়তো সাধারণ রাষ্ট্রনায়কোচিত জ্ঞান থেকে করা হয়েছিল। উদাহরণ হিসেবে ঝারকা জানালায় প্রতিদিন আবির্ভূত হওয়ার কথা বলা যায়। অনাকাঙ্ক্ষিত রাজকীয় উত্তেজনা এড়াতেই এই প্রথা থেকে সরে আসেন আওরঙ্গজেব। 1657 সালে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার অসুস্থতার খবর চাপা দিয়ে রাখা সম্ভব হয়নি, কারণ তিনি ঝারকায় হঠাৎ করেই অনুপস্থিত হয়ে পড়েছিলেন। শাহজাহান বিছানায় ছিলেন মাত্র 10 দিন, কিন্তু এই সময়ের মধ্যেই মোগল রাজপুতদের মধ্যে সংঘাতের চাকা ঘুরতে শুরু করেছিল। অবশ্য আওরঙ্গজেব তার শাসনকালের 10 বছর পূর্তির সময়কালের দিক থেকে যেসব পরিবর্তন করেছিলেন সবই বিচক্ষণ ছিল তা বলা যায় না। উদাহরণ হিসেবে সঙ্গীতের কথা বলা যেতে পারে। এটা সম্ভবত করা হয়েছিল ব্যক্তিগত কারণে। তিনি এ থেকে হয়তো বাস্তব উপকার পাচ্ছিলেন না, এবং ব্যক্তিগত রুচির বিষয়টিও এতে ছিল। মূল্যবান ধাতু দিয়ে ওজন করানোর প্রথার ব্যাপারেও একই ধরনের মনোভাব পোষণ করে থাকতে পারেন। অবশেষে শেষ জীবনে তিনি এই ব্যাপারে তার মন পরিবর্তন করেছিলেন। আওরঙ্গজেব তার নাতি বিদার বখতের জন্য ওজন পরিমাপ প্রথা অনুসরণের সুপারিশ করেছিলেন। সম্ভবত নিজের জন্য তা শুরু করেছিলেন। এ ব্যাপারে 1690 সালের ইউরোপিয়ান পর্যটক জন ওভিংটনের একটি প্রতিবেদন পাওয়া গিয়েছে। আওরঙ্গজেবের মধ্যে সঙ্গীতের প্রতি তার প্রথম বয়সের উদ্দীপনা আর ফিরে না এলেও শেষ জীবনে তিনি কিন্তু এটিকে যথার্থ রাজকীয় প্রথা বলে অভিহিত করে তার ছেলেদের উপভোগ করার পরামর্শ দিয়েছেন। তারপরও 1669 সালের দিকে আওরঙ্গজেব হিন্দু মূল থেকে প্রাপ্ত অনেক প্রথাসহ মোঘল সংস্কৃতির সুপরিচিত অনেক অনুষ্ঠান রাজদরবার থেকে উঠিয়ে দেয়া এর সামগ্রিক পরিবর্তনের নিজ প্রভাব অস্বীকার করা যায় না। দ্বিতীয়ত এবং সম্ভবত অভাবিত বিষয় হলো যে আওরঙ্গজেবের নতুন নীতির ফলে প্রতিভাধর ব্যক্তিরা তার ছেলে ও মুঘল অভিজাতদের দরবারের ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, আওরঙ্গজেব নিজে সঙ্গীত থেকে বিরত থাকলেও তার কয়েকজন ছেলে উৎসাহ ভরে সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন।
ক্যাথরিন স্কফিল্ড উল্লেখ করেছেন যে আওরঙ্গজেবের আমলে সঙ্গীতের উপর এত বেশি ইন্দো ফার্সি আকবর গ্রন্থ প্রকাশিত হয়েছিল যা পূর্ববর্তী 500 বছরের ভারতবর্ষের ইতিহাসেও হয়নি। চিত্রকলার ব্যাপারেও একই কথা বলা যেতে পারে। সমসাময়িক প্রমাণে দেখা যায় 1660-এর দশকের পর আওরঙ্গজেব চিত্রশিল্পীদের নিয়মিত তহবিল প্রদান করা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু সম্রাটের বৃদ্ধ বয়সে অনেক ছবি এখনও টিকে আছে। বর্ষিয়ান আওরঙ্গজেবের ছবিগুলো খুব সম্ভবত যুবরাজদের দরবার থেকে এসেছে। এইসব দরবারের চিত্রকলা শিল্প বিকশিত ছিল। এই আমলে ফার্সি কবিতাও সমৃদ্ধ হয়েছিল, আর আওরঙ্গজেবের নিজের মেয়ে জেবুন্নিসা ছিলেন প্রখ্যাত কবি। তিনি মাকফি ছদ্মনামে লিখতেন। সংস্কৃত পণ্ডিতদের দিক থেকে আওরঙ্গজেবের মুখ ফিরিয়ে নেয়ার ফলেও প্রতিভাগুলোর উপর রাজকীয় পৃষ্ঠপোষকতার কাছে ছড়িয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায় 1650-এর দশকের শেষ দিকে আওরঙ্গজেবের নির্দেশে বৃত্তি থেকে বঞ্চিত হওয়ার পর গোবিন্দাচার্য মুঘল অভিজাত দানিশমন্দ খানের দরবারের নিয়োগ লাভ করেন। পরে তিনি ফার্সি পর্যটক ফাঁসোয়া বর্নিয়ারকে সহায়তা করেছিলেন। আওরঙ্গজেবের মামা শায়েস্তা খান সংস্কৃত বুদ্ধিজীবী ও সংস্কৃত সম্পর্কিত প্রকল্পগুলোর উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ছিলেন। বাংলার গভর্নরের দায়িত্ব পালনকালে তিনি আকবরের আমলে অনুদিত মহাভারতের ফরাসি পাণ্ডুলিপির সূচিপত্র তৈরি করার নির্দেশ দেন বসন্ত রায়কে। শায়েস্তা খান নিজে সংস্কৃত কবিতা রচনা করেছিলেন। তার কবিতাগুলো রসকল্প ক্রমে সংরক্ষিত রয়েছে। তার সংস্কৃত কবিরা কখনো আওরঙ্গজেবকে স্বীকৃতি দিতে বিরাম দেননি। উদাহরণ হিসেবে দেবদত্তের কথা বলা যেতে পারে। তিনি ছিলেন গুজরাটি নারীদের প্রেম বিলাস নিয়ে লেখা গুজারিশতা কামের লেখক। এই গ্রন্থের সূচনায় তিনি আওরঙ্গজেব ও তার ছেলে আজম শাহের কথা উল্লেখ করেছেন। আওরঙ্গজেবের দরবার 1669 সালের দিকে ভিন্ন মনোভাব পোষণ করতে থাকে। কিছু কিছু ব্যাপারে কম উচ্ছ্বাস প্রকাশ করে। তবে তারপরও শাহজাহানের আমলে থাকা মোগল সংস্কৃতির অনেক কিছু অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যায়। এইসবের মধ্যে রয়েছে আদালতের শাস্ত্রাচার ও রাজকীয় পৃষ্ঠপোষকতা। ইউরোপিয়ান পর্যটকেরা আওরঙ্গজেবের দরবারের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। দরবার পরিচালিত হতো কঠোর বিধান ও আদেশের মাধ্যমে। সম্রাট আসন গ্রহণ করতেন একটু উঁচু মঞ্চে। দিল্লিতে থাকলে বসতেন ময়ূর সিংহাসনে। এতে যত মণিমাণিক্য ছিল তা দরবারের দর্শকেরা গুণেও শেষ করতে পারতেন না। সম্রাট নিজে সিল্কের পোশাক পরতেন, সোনায় মোড়ানো পাগড়ির মাথায় দিতেন, মুক্তা ও রত্নপাথরের ব্যাপকভাবে ব্যবহার করতেন। মুঘল ক্রম পরম্পরা নিজেদের অনুষ্ঠান অনুযায়ী অভিজাতেরা দাঁড়াতেন। এই উজ্জ্বল ঝলমলে প্রদর্শনীতে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। মেঝগুলোতে থাকত মহামূল্যবান কার্পেট, দেয়ালে দেয়ালে শোভা পেত পর্দা। রাজকীয় বাদক দল নোয়াত আওরঙ্গজেবের সঙ্গীত বিধি নিষেধের বাইরে ছিল। তারা সদা প্রস্তুত থাকতেন। এই বিলাসবহুল পরিবেশে আওরঙ্গজেব উপহার প্রদান করতেন, গ্রহণ করতেন, পর্যটক ও অভিজাতদের স্বাগত জানাতেন, সরকারি কার্যক্রম পরিচালনা করতেন। আওরঙ্গজেবের স্বকীয় আগ্রহের পূর্ববর্তী মোঘল সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে 1670-এর দশকে কয়েকটি বিশালাকার রাজকীয় প্রকল্প গ্রহণ করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, রাজদরবারের আলেমরা বিশাল বুদ্ধিবৃত্তিক প্রকল্প ফতোয়া-ই-আলমগীরি সম্পূর্ণ করেন। 8 বছর পরিশ্রমের পর হানাফি মাযহাবের শাস্ত্রাচার অনুযায়ী 1675 সালে এর রচনার কাজ শেষ হয়। এই সংকলন কাজটি করার সময় মাঝে মাঝে এমনকি জোরে করা পাঠ আওরঙ্গজেব শুনতেন। মাঝে মাঝে সংশোধনের কথা বলতেন। এরপর
থেকে সাম্রাজ্য জুড়ে বিচারকেরা এই বই থেকে উদ্ধৃতি দিতেন। বইটি আরবিতে লিখিত হলেও এর পরপরই তা ফার্সিতে অনুদিত হতো। এই বইয়ে আওরঙ্গজেবের ধর্মভক্তি প্রতিফলিত হয়েছে। ন্যায় বিচারের প্রতি আওরঙ্গজেবের আগ্রহ পরিষ্কার। আইনি বিধান প্রণয়নের উদ্বুদ্ধ করে থাকতে পারে। অবশ্য আওরঙ্গজেব থেকে পণ্ডিতপূর্ণ গবেষণার প্রতি বৃহত্তর মোঘল ধারাবাহিকতা আওরঙ্গজেবের মাধ্যমে অব্যাহত থাকে। পূর্বপুরুষদের মতো আওরঙ্গজেবও বিশাল একটি রাজকীয় পাঠাগারের পৃষ্ঠপোষকতা করতেন। এমনকি তার পাণ্ডুলিপি সংগ্রহের জন্য 10 লক্ষ রুপি পর্যন্ত ব্যয় করেছেন। আওরঙ্গজেব 1670-এর দশকের মাঝামাঝি সময়ে লাহোরের বিশাল বাদশাহী মসজিদের নির্মাণ কাজে পৃষ্ঠপোষকতা করেন। দিলরাসের গরিবের তাজের বিপরীতে এখানে শাহজাহানের সৃজনী ক্ষমতার সমকক্ষ হন আওরঙ্গজেব। আওরঙ্গজেবের কৃতিত্ব গাথা এই মসজিদ ফুলের মোটিফ, মার্বেল পাথর ও বাঁকানো কার্নিশ সহ চমকপ্রদ ছোঁয়া ছিল। নির্মাণের সময় বাদশাহী মসজিদ ছিল বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। এখানে 60,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারতেন। মসজিদটি এখনও দর্শনার্থীদের বিস্মিত করে। সময়ের পরিক্রমায় এবং 19 শতকের প্রথম দিকে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রণজিৎ সিংয়ের গোলন্দাজ ভাণ্ডার হিসেবে ব্যবহারের ফলে ভবনটি কিছু ক্ষতির শিকার হয়েছিল। বর্তমানে এটি আবারও মসজিদ হিসেবে বিরাজ করছে। এর প্রগাঢ় সৌন্দর্য দর্শকদের মধ্যে সম্ভ্রমের উদ্রেক করে, মোঘল নান্দনিক রুচিবোধের কথা মনে করিয়ে দেয়। আওরঙ্গজেব 1679 সালে দিল্লি ত্যাগ করে আর কখনো উত্তর ভারতে ফিরে আসেননি। 1681 সালে থেকে তিনি দক্ষিণাত্যের দিকে অগ্রসর হতে থাকেন। বিরামহীনভাবে অভিযানে নিয়োজিত ছিলেন। বিশাল অস্থায়ী লাল তাঁবুতে বাস করে আওরঙ্গজেবের পূর্বপুরুষেরা প্রায় তাঁবুতে বাস করতেন। এখানেও আওরঙ্গজেব উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্য অনুসরণ করেছেন। মোঘল জীবনযাত্রা যাযাবর শেকড়ে ফিরে যাওয়া আওরঙ্গজেবের অত্যুজ মোগল সংস্কৃতির অনেক স্বকীয় বৈশিষ্ট্যসহ তার নিজের অগ্রাধিকার ও রুচির উপর জোর দিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, অর্ধ শতক জুড়ে শাসনকালে আওরঙ্গজেব প্রতিদিন এবং কখনো কখনো দিনে 2 বার করেও দরবার ডাকতেন। তিনি ন্যায় বিচার করা নিয়ে গর্ব করতেন। অনেক সময় আবেদনকারীর জবাব নিজে লিখতেন। তিনি জ্যোতিষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। এটি ছিল মুঘল রাজকীয় কার্যক্রমের অন্যতম অনুষঙ্গ। এমনকি 18 শতকেরও তা অব্যাহত ছিল। 1690-এর দশকে ভারতবর্ষে সফরকারী ইতালিয়ান পর্যটক গেমেলি ক্যারেরি লিখেছেন যে সম্রাট আওরঙ্গজেব তার রাজ জ্যোতিষীদের পরামর্শ ছাড়া কোনো কাজও করতেন না। 1707 সালে মৃত্যুর সামান্য আগে এক জ্যোতিষী সুপারিশ করেন যে জ্বর ভালো করার জন্য সম্রাটকে একটি হাতি ও একটি হীরা দান করতে হবে। হাতি দান করার হিন্দু ও ফার্সি রীতি অনুসরণ করার পরামর্শটি অযৌক্তিক বিবেচনা করে প্রত্যাখ্যান করে আওরঙ্গজেব। তবে তিনি গরিবদের মধ্যে 44,000 রুপি দান করেন। উল্লেখ্য, 49 বছরের শাসনকাল জুড়ে এই ধরনের জ্যোতিষী সম্রাটদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন। আরও সাধারণভাবে বলা যায়, আওরঙ্গজেব জীবনের শেষ দিকে তার শাসনের অনেক আগে থেকেই মোঘল রাজকীয় জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়া হিন্দু আদর্শ, ধর্মগ্রন্থ ও সংস্কৃতি থেকে কোনোভাবে দূরে ছিলেন না। উদাহরণ হিসেবে বলা যায়, 1690-এর দশকে চন্দ্রমান নামের এক কবি রামায়ণের ফরাসি ভাষা নার্গিসাস উদ্যান আওরঙ্গজেবকে উৎসর্গ করেন। 1705 সালের অমর সিং একই কাজ করে তার গদ্য ফার্সি রামায়ণ অমর প্রকাশ নামে আওরঙ্গজেবকে উৎসর্গ করেন। আকবর প্রথম ফার্সি রামায়ণের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এটি 2 মহান সংস্কৃত মহাকাব্যের অন্যতম ও 16 শতকের শেষ দিকে এই সময়কালে ছিল অনেক হিন্দুর কাছে প্রধান ধর্মতাত্ত্বিক গ্রন্থ। পরে শত বছরের কবিরা অসংখ্য স্বতন্ত্র ফার্সি রামায়ণ রচনা করেন। এগুলো কিছু কিছু ক্ষমতায় থাকা মোগল সম্রাটদের উৎসর্গ করেন। এমনকি
রাজত্বের শেষ দিকে আওরঙ্গজেব মুঘল রাজত্ব ও রামের মহাকাব্যিক কাহিনীর মধ্যকার কথিত সম্পৃক্ততার অবসান ঘটিয়ে মোগল সংস্কৃতির প্রথা থেকে খুব বেশি দূরে সরে যাননি। ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন এড্রি টুস্কের আওরঙ্গজেব।